আচ্ছা, আমরা হচ্ছে এতদিন বিন্যাস পড়ছিলাম, আজকে হচ্ছে সমাবেশ পড়ব। তো বিন্যাস আর সমাবেশের মধ্যে তোমার বেসিক পার্থক্য যেটা, সেটা হচ্ছে তোমার বিন্যাস হচ্ছে তোমার সাজানো, ঠিক আছে? আর সমাবেশ শব্দ মানে হচ্ছে তোমাকে বেছে নেওয়া। আমার বিন্যাসে আমরা কি করতাম, কতগুলা জিনিসকে কতভাবে সাজানো যায়, তাই না? এটা বুঝাইতাম। মানে এখানে অর্ডার, কোন অর্ডারে সাজাচ্ছে সেটা রিলেটেড। আর সমাবেশে হচ্ছে আমার সাজানোটা মেন না। সমাবেশ, এটা হচ্ছে বেছে নেওয়াটা মেন। সেটা আমি যে অর্ডারে বেছে নেই না কেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা এ বি সি, এদেরকে, এটার বিন্যাসে আমি কি দেখছিলাম, থ্রি ফ্যাক্টোরিয়াল, তাই না? কারণ এটাকে আমি মোটামুটি থ্রি ফ্যাক্টোরিয়াল, কারণ ছয় ভাবে সাজানো যায়, যেমন এ বি সি একটা, তারপর বি এ সি একটা, ঠিক আছে? তারপর বি সি এ একটা, তারপর কি তোমার সি এ বি একটা, তাই না? সি বি সি একটা, সি বি এ একটা, তারপর এ সি বি একটা, মোটামুটি ছয়টা। তো তিনটা জিনিসকে আমরা দেখলাম যে আগে পিছে করে মোটামুটি ছয়ভাবে সাজানো যায়। তো বিন্যাস করে সেই জিনিসটা কয়ভাবে সাজানো যায়। আর সমাবেশ হচ্ছে বেছে নেয়, মানে এই তিনটে জিনিস থেকে আমি তিনটা জিনিস কয়ভাবে বেছে নিতে পারি, একভাবে। তার মানে এটা সমাবেশ হচ্ছে কত, এক। এক, কারণ একভাবে বেছে নিতে পারি। আমি আরেকটা উদাহরণ দিই। ও, বলবো না আগে। ধ্যাৎ, হুম, আমি তো পড়াই ফেলতেছি এখানে এখানে, বলবো না এটা আগে। আবার বলি, তো এখানে কম্বিনেশন হচ্ছে তোমার বেছে নেওয়া জিনিসটা বোঝায়, আর বিন্যাস হচ্ছে সাজানো জিনিসটা বোঝায়। সাজানো জিনিসটাতে আমার অর্ডার রিলেটেড। হ্যাঁ, অর্ডারটা রিলেটেড, আমরা আগে বেছে করে সাজাতে পারি। আর সমাবেশ হচ্ছে কয়েকভাবে বেছে নেওয়া যায় সেটাকে বোঝে। ফর এক্সাম্পল আমার ধরো এবিসি আছে, এখান থেকে আমি দুইটা জিনিস বা দুইটা দুইটা তোমার আলফাবেট কয়ভাবে বেছে নিতে পারি। সেটা হইতে পারে আমি প্রথমে এ আর বি নিলাম হয়তো, অথবা বি আর সি নিতে পারি, অথবা সি আর এ বা নিতে পারি, তিন ভাবেও নিতে পারে, তাই না? এই যে আমি বেছে নিলাম, সেই বেছে নেওয়াটাকে বলা হয় তোমার সমাবেশ। কয়ভাবে বেছে নিতে পারো, এখানে অর্ডার রিলেটেড না। এ আর বি নেওয়া যে কথা, বি আর এ নেওয়া এখানে কি একই কথা, বুঝছো? তো তিনটা জিনিস থেকে তিনটা জিনিস কয়ভাবে বেছে নেওয়া যায়, একভাবে। তাহলে এখানে বিন্যাস যদিও থ্রি ফ্যাক্টোরিয়াল হয়, কিন্তু সমাবেশ হচ্ছে আমার কি, ওয়ান ফ্যাক্টোরিয়াল। তারপর আমরা এখানে কি লিখতে পারি, যে, দাঁড়াও একটু, হ্যাঁ,
তো আমাদের এখানে আমি লিখতে পারি যে তোমার 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস হলে সমাবেশ করি একটি হয়, তাই না? তার মানে আমার যদি 3 এর জায়গায় আর হইতো, তাহলে আর ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস হলে সমাবেশ হয় কত? একটিই হবে, তাই না? আর ফ্যাক্টোরিয়াল মানে কি আর সংখ্যক জিনিসকে কয়ভাবে সাজানো যায়, তাই না? সেটা। আর আর সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস কয়ভাবে চুজ করা যায় সেটা হচ্ছে 1। একমাত্র আমরা একভাবে নিতে পারি সেটা। সবগুলোকে একভাবে নিব, জাস্ট সেটাই প্রকাশ করে। আচ্ছা, এখন আমরা এখানে আমার যে আহ, আমি যদি এই জিনিসটা লিখি, এই জিনিসটা মানে হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস কয়ভাবে সাজানো যায়, ঠিক আছে? এটা প্রকাশ করার জন্য n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস কয়ভাবে সাজানো যায়। তো তোমার যদি nprt বিন্যাস হয় তাহলে সমাবেশ কত হবে? 1 বাই নিচে r ফ্যাক্টোরিয়াল, উপরে থাকবে কি n pr। তো npr কি লেখা যায়? n ফ্যাক্টোরিয়াল নিচে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর এখানে তো একটা r ফ্যাক্টোরিয়াল ছিল আগে থেকে। তাহলে npr টা জিনিস, তাহলে এই যে আমি জিনিসটা লিখলাম, এই জিনিসটাকে সুন্দর করে এভাবে লাগানো হয় যে ncr। এটা দ্বারা প্রকাশ করে যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস কয়ভাবে নেওয়া যায়, বুঝতে পারছো? তার মানে আমরা ncr মানে বোঝাচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমরা একটা উদাহরণে কি দেখছি, তিনটা জিনিস থেকে দুইটা জিনিস আমি তিনটে উপায় নিতে পারি, সেটা আমি দেখে ফেলি। তিনটা জিনিস থেকে দুইটা জিনিস কয়টি উপায় নেওয়া যায়, সেটা মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল নিচে 2 ফ্যাক্টোরিয়াল নিচে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এটা মানে 6, এটা মানে কত? 2, এটা মানে হচ্ছে 1। বুঝছো? আচ্ছা, এটা মূলত তোমার এই অধ্যায়ের ইম্পর্টেন্ট সূত্র এটা। তারপর আমরা আরেকটা কনসেপ্ট করি, সম্পূরক সমাবেশ। তো সম্পূরক জিনিসটা একটু পরে বুঝাবো, এটা আমরা কয়েকটা উদাহরণ দেখি। উদাহরণগুলো হচ্ছে এরকম, তোমার ধরো আমি আগে সূত্র অনুযায়ী 4c1, এটা মানে কি বোঝায়? উপরে থাকবে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত? 24 টু 1, এটা 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6, তাহলে কত? 4। আবার 4c3, সেটা ক্ষেত্রে দেখো, সিমিলারলি এটা 24, এটা 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6, এটা মানে তো 1। সেম জিনিস আসতেছে, ঠিক আছে? এই দুইটা কি সেম অ্যান্সার আসতেছে। এরকম আমরা, হ্যাঁ, আচ্ছা, আমরা একটু একটু পরে আসতেছি এই সম্পর্কের কথায়। আমরা এরকম আরো একটা এক্সাম্পল দেখি। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত? 120। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটা দেখি 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 10 আসে না? আবার 5c3, সেটা ক্ষেত্রে দেখো, এখানে সেম আসতেছে। তো এই দুইটার মধ্যে আমি কি জিনিস দেখছি? আমার এই 4c1 আর 4c3 দুটো সমান, তাই না? এই জিনিসটা পাইলাম না এখানে, না 5c2 আর 5c3 সমান।
তো 4c1 ইকুয়াল কি 4c3 লেখা যায়। তো আমরা 4c3 কে কি এভাবে লিখতে পারি না? 4c এটা কি কত 4 মাইনাস 1 লেখা যায় না? লেখা যায়? 4c3 কে আমি একটু চেঞ্জ করে এভাবে লেখা যায় না? আবার আমার 5c2 ইকুয়াল কি 5c3, 5c3 কে আমি চেঞ্জ করে লিখলাম 5c 5 মাইনাস 2। হুম, 5 মাইনাস 2 মানে 3 না, এই জন্য 3 কে আমি একটু ভাঙায় লিখছি 5 মাইনাস 2, এই 3 কে আমি ভাঙায় লিখছি 4 মাইনাস 1। তো এরকম আমার 4 5 এর জায়গায় যদি আমি n বসাই, আর এখানে 1 2 এর জায়গায় যদি আমি r বসাই, তাহলে ncr ইকুয়াল কি লেখা যায়? nc n মাইনাস r। বুঝতে পারছো? আচ্ছা, তো এই জিনিসটা আমরা একটা জিনিস অবজার্ভ করে বের করছি। তো আমরা এটা প্রুফও আছে, প্রুফও দেখতে পারি এরকম। তোমার ধরো এটা আছে, তো এটা মানে কি উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো যথারীতি এটা n ফ্যাক্টোরিয়াল, এখানে n কাটা, জাস্ট কি থাকে r ফ্যাক্টোরিয়াল থাকে, r ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এই জিনিসটা কি লেখা আছে আবার ncr ফ্যাক্টোরিয়াল, ncr লেখা যায়। এই মাইনাসে আর মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জন্য প্লাস আর। বুঝতে পারছো? তো এই জিনিসটা অনেক জায়গায় লাগবে তোমার। এই যে আমরা যে যে জিনিসটা দেখলাম, এটা হচ্ছে এটার সম্পূরক, এটার সম্পূরক হচ্ছে এটা, আর এটার সম্পূরক হচ্ছে এটা। বুঝতে পারছো? তো আমরা এরপর হচ্ছে আমরা প্যাসকেলের সূত্র বা প্যাসকেলের অভেদটা দেখি, এটা পরীক্ষা আসে। প্যাসকেল অভেদটা হচ্ছে এরকম, এনসিআর মাইনাস ওয়ান ইকুয়াল এন প্লাস ওয়ান সিআর, এটা প্রমাণ করতে হয়। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ শুরু করি। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান। তো এন সি আর কে কি লেখা যায়, এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর এটাকে কি লেখা আছে, তো এখানে এরপর হচ্ছে আমরা লসাগু করব। তো লসাগু করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখি। ধরো আমার কোণে উপরে ধরো এক্স, নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়াই, নিচে হচ্ছে তোমার 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে লসাগু কত হবে? হ্যাঁ, আচ্ছা, লসাগু কি 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল গুণ হবে? না, মান বের করার দরকার নেই। আমরা জানি কি 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যেই 4 ফ্যাক্টোরিয়াল আছে। 5 ফ্যাক্টোরিয়াল সমান কি
5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল নিলে আমার হচ্ছে, লসাগু হচ্ছে আমার কি 5 ফ্যাক্টোরিয়াল আসবে। 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল মধ্যে কি 1 বাদ যায়, তাহলে x। আবার 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল মধ্যে কয় বাদ যায়, এই যে 5 ফ্যাক্টোরিয়ালকে এভাবে চিন্তা করো, তাহলে কি আসবে, 5y আসবে। ঠিক আছে, ওকে। মানে বড়টা ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি ছোটটা ফ্যাক্টোরিয়াল থাকেই। তো আমরা এই দুইটা যখন লসাগু করব, আমরা দেখি কোন জিনিসগুলো বড়। আর ফ্যাক্টোরিয়াল আর আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের মধ্যে কোনটা বড়? তাহলে আর ফ্যাক্টোরিয়াল নিব। এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এর মধ্যে কোনটা বড়? হ্যাঁ, এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা বড়। বড়টা নিলে এর ভেতর ছোটটা রয়ে যায় অটোমেটিক। এরপর আমরা দেখি আর ফ্যাক্টোরিয়ালের মধ্যে একবার, তারপর এন মাইনাস আর এটার মধ্যে কয়বার। দেখো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? তো ওই জিনিসটা আমি মাথায় রেখে আমি কি করব, এটা এটার মধ্যে কয়বার যায়, এন মাইনাস আর প্লাস ওয়ান বার যায়। হ্যাঁ, তার সাথে এন ফ্যাক্টোরিয়াল গুণ হবে। সিমিলার এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ওয়ান ফ্যাক্টোরিয়াল একবার যায়, এইটা এটার মধ্যে কয়বার যায়, আর বার যায়, তাই না? আর নিলাম। এরপর আমি এন ফ্যাক্টোরিয়াল কমন নেই, কি আসে, এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর। তারপর এখানে কাটাকাটি করো তো কি আসে, এটা এটা কাটা, এন প্লাস ওয়ান থাকে না, এখানে কত থাকে, আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তারপর দেখো যে এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, মানে ধরো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটাকে কি লেখা যায়, 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? তাহলে এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারবো, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর নিচে আর ফ্যাক্টোরিয়াল, আর এটাকে সাজাই লিখি এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা সুন্দর সূত্র অনুযায়ী এন প্লাস ওয়ান সি আর ফ্যাক্টোরিয়াল লেখা যায়। বুঝতে পারছো? এটা পরীক্ষায় আসে। তো এই জিনিসটা একটা আমরা বাস্তবিক উদাহরণ দেখি। বাস্তবিক উদাহরণের জন্য আমরা ধরো এক্সাম্পল নেই একটা, ধরো তোমার এ বি সি ডি ই, ঠিক আছে, পাঁচটা অক্ষর, এর মধ্যে পাঁচটা পাঁচটা অক্ষর থেকে বা অ্যালফাবেট থেকে তুমি তিনটা বর্ণ কয়ভাবে চুজ করতে পারো, বেছে নিতে পারো, লিখি বেছে নিতে পারো। পাঁচটা বর্ণ থেকে তিনটা বর্ণ কয়ভাবে নিতে পারো? তো এটা খুব ইজিলি অ্যান্সার করা আছে। তোমার পাঁচটা থেকে তিনটাই নিতে পারো, তাহলে এটা মানে কি 5C3। ঠিক আছে, তো ব্যাপারটা কিরকম, একবার আমরা ধরো এ বি সি নিলাম, পরের বারে ধরো বিসিডি নিলাম,
পরের বার ধরো সিডিই নিলাম, পরের বার ধরো ডিইএ নিলাম, এরকম আর কি, বুঝছো? এভাবে 5C3 উপায়ে আমি 5টা থেকে 3টা চুজ করতে পারি। তো একটু খেয়াল করে দেখো, তো আমি যখন চুজ করব, কিছু কিছু জায়গায় দেখা যাবে এ চুজ করা আছে, মানে এ পাবো, দেখো এইটার মধ্যে আমি এ পাইছি। আর কিছু কিছু কম্বিনেশনে আমি কিন্তু এ পাবো না, দেখুন এই তিনটার মধ্যে আমি এ পাইনি, এই দুটার মধ্যে এ পাইছি। বুঝতে পারছো? এটা এটা যে কোনো অক্ষরের ক্ষেত্রে হতে পারে, বইয়ের ক্ষেত্রে হতে পারে। কিছু দেখো এই জায়গায় আমি বি পাইছি, এই জায়গায় বি পাইছি, এই দুটাতে আবার বি পাই নাই। তো আমরা ধরো 5C থেকে আমি 3 কে আমরা ২ ভাবে কাউন্ট করতে পারি। একটা হচ্ছে এমন কিছু বিন্যাস, সরি এমন কিছু সমাবেশ যেখানে এ আছে, প্লাস এমন কিছু সমাবেশ যেখানে এ নাই। এভাবে লেখা যায় না? এভাবে লেখা যায়। এখন দেখো এ আছে এরকম এরকম সমাবেশগুলোকে আমি কিভাবে লিখতে পারি? ধরো আমি অলরেডি চুজ করেই ফেলতেছি। ৫ টাকে যে ৩ টা নিব না? ৩ টার মধ্যে একটা অলরেডি চুজ করা আছে। তার মানে আগে আর ২ টা নিতে হবে। ২ টা কয়টার থেকে নিব? এই বাকি ৪ টা থেকে ২ টা নিব। তাহলে এটা কি লেখা যায় 4C2। যতগুলো সমাবেশে A আছে ওগুলো আমি কি নিতে পারবো? এই 4C2 উপায় নিতে পারবো যেগুলোতে A আছে। আবার যেগুলোতে A নাই, তারপরে ধরে নিচ্ছি কি A নাই। তার মানে আমার যে বাকি ৪ টা আছে ৪ টা থেকে আমার ৩ টা নিতে হবে। তো এটা কি লিখতে হবে? 4C3। 5C3 কে লেখা যায় 4C2 প্লাস 4C3। এটি কি আমাদের সূত্রের মতো না? যে n প্লাস 1 CR ইকুয়াল কি? NCR NCR মাইনাস 1। বুঝছো? মানে এটা একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন আর কি, এই সূত্রটা। তো তারপর আমরা কিছু কিছু টাইপের ম্যাথ দেখি। তুমি বই খুঁজে খুঁজে এই টাইপের ম্যাথ গুলো করিও। ধরো আমাকে বললো যে একটা একটা দল গঠন করতে হবে, দল গঠন করবা যেখানে তোমার দলের কমিটি মেম্বার হবে ১০ জন, ১০ জন মেম্বার, ঠিক আছে? তো এখানে ১০ জন মেম্বার হইতে হবে, আর ৪ জন তোমার মহিলা হইতে হবে, মানে ভদ্র মহিলা হইতে হবে ৪ জন, ঠিক আছে? আর বাকি ৬ জন হইতে হবে কি তোমার ভদ্র পুরুষ আর কি। তাহলে দল গঠন করার কন্ডিশন হচ্ছে তোমার কি, মানে ৪ জন ভদ্র মহিলা থাকতেই হবে, ঠিক আছে? মানে থাকতে হবে বলে ভুল হবে, ৪ জন ভদ্র মহিলা আছে আর বাকি ৬ জন আছে। তুমি কয়ভাবে দল গঠন করতে পারো? লিখে দিই ৬ জন পুরুষ, ১০ জন হয়েছে না? তুমি দল গঠন করবা ৫ জন মেম্বারে, ৫ জন বিশিষ্ট। Okay? তো আমরা এটা আঁকি, ঘর আঁকি। আমার দল গঠন করতে হবে ৫ জন বিশিষ্ট। এই পাশে আমরা রাখি হচ্ছে তোমার মহিলা, এই পাশে রাখি পুরুষ, ঠিক আছে? তো দল গঠন কিভাবে করা যেতে পারে? যেহেতু ৪ জন মহিলা আছে, আমরা চাইলে এভাবে করতে পারি। প্রথম কেস যে ৪ জন মহিলা নিলাম আর একজন পুরুষ নিয়ে একটা দল দল বানায় ফেললাম, ঠিক আছে? এভাবে হইতে পারে যে তোমার ৩ জন মহিলা নিলাম, ২ জন পুরুষ নিলাম। এভাবে হইতে পারে ৩ জন পুরুষ। হ্যাঁ, এভাবে হইতে পারে, ঠিক আছে? আরেকটা কেস হইতে পারে যে যদি বলে না দেয় যে মহিলা থাকাই লাগবে, এটা যদি বলে না দেয় তাহলে তুমি ০ জন মহিলা ৫ জন পুরুষে ধরতে পারো। এটা স্পেশাল কেস, ০ জন মহিলা ৫ জন পুরুষ, ঠিক আছে?
যদি বলে যে মহিলা থাকা বাধ্যতামূলক না। আমার এই অঙ্কে মহিলা থাকা বাধ্যতামূলক, এজন্য আমি এটা নিচ্ছি না। তা আমরা ৪ জন মহিলা আমি যে ১ম নিলাম, এটা কয়জন থেকে চুজ করলাম? এই ৪ জন মহিলা থেকেই। তো ৪ জন মহিলা থেকে ৪ জন মহিলা কয়ভাবে চুজ করা যায়? 4C 4 উপায়ে, তাই না? আবার একজন পুরুষকে আমি কয়জন থেকে চুজ করলাম? ৬ জন পুরুষ থেকে। তাহলে ৬ জন থেকে একজন কিভাবে নিতে পারি? 6C1 উপায়ে। ঠিক আছে? এটা গুণ। ঠিক আছে? ওকে। আর এটার ক্ষেত্রে দেখো 4C3 হবে ইনটু এখানে কত হবে? 6C2 2। এরপর এটা হতে পারে কি? 4C2 ইনটু 6C3, 4C1 6C4। ঠিক আছে? এইভাবে আমি এই পুরো কাজটা ঘটাইতে পারি। তো আমার টোটাল অ্যান্সার হবে এই সবগুলোর যোগফলের সমান। তাহলে 4C4 মানে হচ্ছে 1, 6C1 হচ্ছে কত? 6, তাই না? এটা 6। এগুলো বাকি 4C3 মানে কত? এটা মানে 4, আর 6C2 হচ্ছে 15। 4C2 হচ্ছে তোমার 4 কত বলো? 6, আর এটা তো 15ই মেবি, তাই না? কত? 20। 4C1 4, 6C4 15, তাই না? হ্যাঁ। তো এগুলো যোগ করো, এটা 6, এটা কত? 4 15 কত? 60। 6 20 কত? 120। 60, 60 60 120, 240, 240 মিলে কত? 246। আর টোটাল উপায় হচ্ছে আমার কত? 246। 246টা উপায়ে তুমি দলটা গঠন করতে পারো। বুঝতে পারছো? আচ্ছা। তো আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এরকম আরো অনেকগুলো আছে, দেখবা। হ্যাঁ, একটু একটু দেখলে পাবা ওখানে। আর আমি তো নেক্সট ক্লাসে করাবোই। আরেকটা হচ্ছে তোমার গাড়ি আছে একটা, দুইটা গাড়ি আছে তোমার। একটা হচ্ছে এ গাড়ি, আর একটা হচ্ছে বি গাড়ি। তো এ গাড়ির ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 7 জন, আর বি গাড়ির ধারণ ক্ষমতা হচ্ছে তোমার কত? 4 জন। তো তোমার টোটাল লোকজন আছে কত? টোটাল লোক 9 জন বা 9 জন। তোমার কাছে লোকজন আছে 9 জন, তোমার কাছে গাড়ি আছে দুইটা। তুমি এই 9 জন লোককে এই দুইটা গাড়িতে কয়ভাবে পারে মানে পৌঁছাতে পারো, বা কয়ভাবে তোমরা উঠতে পারো? কয়ভাবে গাড়িতে উঠে ধরো কক্সবাজারে যাওয়া যাবে? তোমরা কি ছক আঁকি আবার? এটা সমাবেশের অঙ্কগুলোতে ম্যাক্সিমাম কি আমার ছক আঁকা লাগে, যেহেতু আমার চুজ করা লাগতেছে এখানে। এ গাড়ি, বি গাড়ি, এটার ধারণ ক্ষমতা 7, এটার ধারণ ক্ষমতা 4। তো তুমি প্রথমে কি করতে পারো? এ গাড়িতে 7 জন উঠে গেলা, বি গাড়িতে 2 জন। পরটা কি করা যায়? এ গাড়িতে 6 জন উঠলা, বি গাড়িতে 3 জন, এ গাড়িতে 5 জন, বি গাড়িতে 4 জন, এ গাড়িতে 4 জন, বি গাড়িতে 5 জন। এটা করা যাবে? না, কারণ এখানে ধারণ ক্ষমতা হচ্ছে 4, তার মানে এটা করা যাবে না। তাহলে এই কয়টা উপায় তুমি যেতে পারো। এখন তোমার লোকজন হচ্ছে টোটাল 9। তো প্রথম 7 জনকে তুমি কয়টা উপায় নিতে পারো? এই 7 জন যদি চুজ করতে হলে 9 6 7।
আর এই দুইজনকে 9C2, ওই যে আগেরটার মতো, তাই তো? হ্যাঁ। এখানে একটু মিস আছে, একটু ঝামেলা আছে। একটা জিনিস চিন্তা করো, আমি যখন ৭ জনকে চুজ করে ফেললাম, হ্যাঁ? বাকি ২ জন কি অবশিষ্ট থেকে গেল না? তবে আমি কিন্তু চুজ করতেছি এই ৭ জনকে, এই ২ জনকে না। এই ২ জন অটোমেটিক এখানে চলে আসতেছে, বাদ পড়তেছে। বুঝছো? তাহলে এই ২ জনকে আমি কি চুজ করা লাগতেছে না। এই ২ জন কিছুর জন্য আমার কোনো কিছু গুণ করা লাগবে না। আমি কিন্তু চুজ করতেছি ৭ জন। ৭ জনকে সাজায় নিচ্ছি, ১ম এই ৭ জন। আর বাকি ২ জনকে আমি অটোমেটিক এখানে চলে আসতেছে। এদেরকে আমি চুজ বা সমাবেশ করতেছি না। এটা অটোমেটিক এখানে আসতেছে। তার মানে, তাহলে মানে জাস্ট আমার ১ম টার জন্য আমার 9C3 ৯ জন থেকে আমি ৭ জন চুজ করলাম। বাকি এগুলা কিন্তু চুজ করা লাগতেছে না। বাকি আছেই ২ জন। ৭ জন চুজ করলে বাকি থাকে ২ জন। ২ জন থেকে ২ জন কয়ভাবে চুজ করা যায়? একভাবেই। রাইট? এটা আমি 1 আর গুণ দিল কি না দিলেও কি? আর পরেরটা দেখো 9C6, দেখো বাকি থাকে ৩ জন। ৩ জন থেকে ৩ জন কয়ভাবে চুজ করা যায়? একভাবে। 9C5। তো টোটাল অ্যান্সার হবে সবগুলা যোগফল। বুঝতে পারছো? আচ্ছা, তো এই টাইপের কিছু ম্যাথ আছে। এই ২ টাইপের আরকি। আরেক টাইপের ম্যাথ হচ্ছে তোমার সরলরেখার ম্যাথ বা কর্ণের ম্যাথ। তো এটা এরকম, তোমার হচ্ছে অনেকগুলা পয়েন্ট দিয়ে দেওয়া থাকে। তো ধরো বলে দিল যে ১৪ টা। ১৪টি বিন্দু থেকে কয়টি সরল রেখা তৈরি সম্ভব? তো আমরা জানি যে একটা সরলরেখা তৈরি করার জন্য তোমার শর্ত যে ২ টা বিন্দু হইতে হবে। ২ টা বিন্দু থাকলে আমি কি একটা সরলরেখা বানায় ফেলতে পারবো। তো আমি এই ১৪ টা বিন্দু থেকে এরকম ২ টা করে চুজ করি, তাহলে কি সবগুলা থেকে একটা করে সরলরেখা বানানো সম্ভব না? আমার কথা বুঝছো? ১৪ টি, আমার নরমালি একটা সরলরেখা বানানোর জন্য ২ টা পয়েন্ট দরকার। তো আমি ১৪ টা পয়েন্ট থেকে আমি ২ টা করে কি চুজ করতে পারি না? ১ম এই ২ টা, পরে এই ২ টা, যখন আমি ধরো এরকম ১ম এই ২ টা চুজ করলাম, পরে 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 আমি এই ২ টা চুজ করলাম। ঠিক আছে? সবগুলো কিন্তু সরলরেখা তৈরি হচ্ছে। যতবারে আমি চুজ করতেছি। তো আমি চুজ করার উপর ডিপেন্ড করতেছে আমার কয়টা সরলরেখা হবে। তো আমি ১৪ টা বিন্দু থেকে ২ টা বিন্দু কয়ভাবে চুজ করতে পারি? ১৪C2 উপায়ে। সেটা হবে আমার কি সরলরেখার সংখ্যা। সংখ্যা। ঠিক আছে? করো অ্যান্সার আসুক কত? ৯১। ঠিক আছে? আমাকে যদি সরলরেখা না বলে বলতো কয়টা ত্রিভুজ বানানো সম্ভব? তো সেটা সেক্ষেত্রে হবে ১৪C3, সেটা কি ত্রিভুজ সংখ্যা। কারণ ত্রিভুজ বানাইতে ৩ টা পয়েন্ট লাগে। তো ওকে, ওকে। তারপর হচ্ছে কর্ণ। কর্ণের ক্ষেত্রে, আচ্ছা কর্ণটা আমরা নেক্সট, কর্ণ হচ্ছে তোমার কর্ণটা ত্রিভুজ চতুর্ভুজ বলে দিবে আর কি। নর্মালি ত্রিভুজের কর্ণ থাকে না।
চতুর্ভুজ থেকে আমার কর্ণ দুইটা দুইটা করে বাই আর কি। তো ওইখানে একটু মডিফাই করে আমরা করবো এটা। আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাস আমরা ম্যাথ করবো।